আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুরুতে জানাবো স্থানীয় সম্মেলন সংবাদ শিরোনাম। ট্রাম্পের 15 দফা প্রস্তাব ছুঁড়ে ফেলে ইসরায়েলি ইরানের হামলা, বিপাকে বিশ্ব অর্থনীতি। ফেঁসে যাচ্ছেন পিট হেগসেথ, ইরান যুদ্ধে ব্যর্থতা ঢাকতে ট্রাম্পের নতুন চালে উলটপালট ওয়াশিংটন। জনবিচ্ছিন্ন নেতা নাকি অনলাইন ট্রল, নিউসামের আমেরিকান সাইকো তুলনা নিয়ে শুরু বিতর্ক। মেটাকে $375 মিলিয়ন জরিমানা, শিশুদের অনলাইন নিরাপত্তা দিতে ব্যর্থ ফেসবুক, ইনস্টাগ্রাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান ও তেল আবিবে চলছে পাল্টাপাল্টি বিধ্বংসী বিমান হামলা। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি ভয়াবহ মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে, যা পুরো বিশ্বের অর্থনীতিকেই এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে হামলা পাল্টা হামলার ধারায় ইরান ও ইসরায়েলের সংঘাত এখন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। শান্তি আলোচনার গুঞ্জন শোনা গেলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে প্রত্যাখ্যান করে ইরানের সামরিক কমান্ড একে নিজেদের মধ্যে আলোচনা বলে উপহাস করেছে। বুধবারও তেহরান ও তেল আবিবে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দুই দেশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের কিরিয়াত শমনো ও তেল আবিবের পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে কালো ছায়া। জ্বালানি তেলের বাজার ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের 20% জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে এশিয়া সহ বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক দেশেই স্কুল বন্ধ রাখা এবং বাড়ি থেকে কাজ করার মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি 15 দফা শান্তি পরিকল্পনা পাঠানোর খবর পাওয়া গেলেও ইরান তা আমলেই নিচ্ছে না। ইরানের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি সাফ জানিয়েছেন, অতীতে আলোচনার মাঝপথে হামলার ঘটনা ঘটায় তারা আর ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। কূটনৈতিক এই অচলাবস্থার মধ্যেই পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও পরিস্থিতি এখন যুদ্ধের দাবানলের দিকেই এগোচ্ছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। শীর্ষ নেতাদের হারিয়েও ইরান কি তবে অজেয়? খামেনির উত্তরসূরি মোজতবা খামেনির অন্তরালে থাকা এবং IRGCর লৌহ কঠিন মোজাইক নেতৃত্ব দেশটিকে এক নতুন যুদ্ধের পথে নিয়ে যাচ্ছে। ক্ষমতা ও কূটনীতির এই দাবা খেলায় কারা শেষ পর্যন্ত টিকে থাকবে, বিস্তারিত জানুন আমাদের বিশেষ রিপোর্টে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুনির্দিষ্ট হামলায় নিহত হয়েছেন ইরানের 3 দশকের অভিভাবক আয়াতুল্লাহ আলী খামেনি এবং রেভলিউশনারি গার্ডের একাধিক শীর্ষ কমান্ডার। সারা বিশ্ব যখন ভাবছিল ইরান ভেঙে পড়বে, তখনই দেখা গেল এক ভিন্ন চিত্র। গুটি কয়েক ব্যক্তির ওপর নির্ভর না করে ইরান এখন এক জটিল প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে টিকে আছে। খামেনির পর কে উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন? তার ছেলে মোজতবা খামেনি। তবে বাবার মতো সর্বজনীন কর্তৃত্ব তার নেই। হামলায় আহত এই নেতা গত 3 সপ্তাহে কোনো ভিডিও বার্তা দেননি। কেবল 2টি লিখিত বিবৃতির মাধ্যমেই সীমাবদ্ধ রেখেছেন নিজের উপস্থিতি। রেভলিউশনারি গার্ডের কাছে তিনি এখন অনেকটা ঋণী। ইরানের আসল চালিকা শক্তি এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের মোজাইক বা খণ্ডকালীন কাঠামোর কারণে একজন কমান্ডার নিহত হলেও স্থলাভিষিক্ত হচ্ছেন আরেকজন অভিজ্ঞ মুখ। বর্তমানে IRGC প্রধান আহমেদ ওয়াহিদি এবং কুদস ফোর্সের রহস্যময় প্রধান ইসমাইল কানি যুদ্ধের মূল কলকাঠি নাড়ছেন। সাগরে প্রভাব ধরে রেখেছেন নৌ প্রধান আলী রেজা তাংশিরি।
ক্ষমতার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক নেতারাও। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এখন জীবিতদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেপথ্যে আলোচনার সূত্রধর তিনি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামলাচ্ছেন বিশ্ব শক্তির সাথে দর কষাকষির কঠিন ফ্রন্ট। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছুটা কোণঠাসা। IRGCর রোষানলে পড়ে নিজের দেয়া ক্ষমা প্রার্থনার বক্তব্য আংশিক প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি। শীর্ষ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনও অটল। কট্টরপন্থী বিচার বিভাগীয় প্রধান এজেই এবং অভিভাবক পরিষদের আরাফি নিশ্চিত করছেন ধর্মতাত্ত্বিক শাসনের ধারাবাহিকতা। ব্যক্তি নয়, বরং সম্মিলিত অঙ্গীকার আর সামরিক শক্তির জোরেই ইরান এখন যুদ্ধের ময়দানে টিকে থাকার কৌশল খুঁজছে। ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ আমেরিকান। এই পরিস্থিতিতে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যুদ্ধের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের ব্যর্থতা ঢাকতে ট্রাম্প আবারও তার পুরনো দোষারোপের কৌশল বেছে নিচ্ছেন। ইরান যুদ্ধ নিয়ে নিজের প্রশাসনের ভেতরেই কি অস্থিরতায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধের ময়দানে পরিস্থিতি অনুকূলে না থাকায় এবার কি নিজেরই ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে বলির পাঁঠা বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি? ওয়াশিংটনের রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। গত 23 মার্চ এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন ইরান যুদ্ধের পরিকল্পনা নাকি শুরু হয়েছিল পিট হেগসেথের হাত ধরেই। ট্রাম্পের ভাষ্যমতে হেগসেথই প্রথম বলেছিলেন চলুন এটা করি, অথচ বাস্তব চিত্র বলছেন ভিন্ন কথা। 4 সপ্তাহ পার হলেও ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মধ্যে বাড়ছে চরম অসন্তোষ। CBS নিউজ ও YouGov এর সাম্প্রতিক জরিপ বলছে 57% আমেরিকান মনে করেন এই যুদ্ধ ভুল পথে এগোচ্ছে। প্রায় 70% মানুষ এখনও জানেন না এই যুদ্ধের আসল উদ্দেশ্য কী। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হচ্ছে, যার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের পকেটে। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের একটি পুরনো কৌশল। যখনই কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় তিনি তার দায়ভার অন্যের উপর চাপিয়ে দেন। অতীতে রুডি জুলিয়ানি থেকে শুরু করে জন বোল্টন, দীর্ঘ তালিকায় অনেকেই ট্রাম্পের এই দোষারোপের রাজনীতির শিকার হয়েছেন। এখন কি তবে পিট হেগসেথের পালা? ইরান যুদ্ধে জয়ী হওয়ার দাবি করলেও বাস্তবতা বলছে পরিস্থিতি এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসেনি। পোলিং রেট বা জনপ্রিয়তা কমতে থাকায় নিজের ভাবমূর্তি বাঁচাতে ট্রাম্প শেষ পর্যন্ত কাকে উইক বা দুর্বল তকমা দিয়ে বিদায় করেন, এখন সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আসতে যাচ্ছে এক আমূল পরিবর্তন। স্থানীয় পুলিশকে এখন সরাসরি মার্কিন অভিবাসন দপ্তর বা ICEর হয়ে কাজ করবে। সম্প্রতি উত্থাপিত একটি নতুন বিল নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে স্থানীয় সরকারগুলোকে বাধ্যতামূলকভাবে ICE এর সাথে 287G চুক্তিতে সই করতে হবে। এই চুক্তির আওতায় স্থানীয় পুলিশকে ICEর প্রতিনিধি হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হবে। ফলে ICEর সরাসরি তত্ত্বাবধানে থেকে স্থানীয় পুলিশ এখন থেকে প্রশাসনিক পরোয়ানা জারি ও কার্যকর করতে পারবে। ICEর এই পদক্ষেপকে তাদের শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে দেখছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কোনো স্থানীয় প্রশাসন যদি এই চুক্তিতে সই করতে বা ICEকে সহযোগিতা করতে অস্বীকার করে তবে তাদের সরকারি অনুদান বা স্টেট ফান্ডিং বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে এই আইনের ফলে সাধারণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং স্থানীয় পুলিশের উপরে মানুষের আস্থা নষ্ট হবে। সরকারি অর্থ নাকি অভিবাসীদের সুরক্ষা, কোনটিকে বেছে নেবে স্থানীয় প্রশাসন? এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। রাজনীতিতে ইমেজ গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র নির্ধারক নয়। ডোনাল্ড ট্রাম্প ও গ্যাভিন নিউসামের উদাহরণ দেখায় ইমেজ কখনো জনপ্রিয়তা বাড়ায়, আবার কখনো বিতর্ক সৃষ্টি করে। তাই কার্যকর নেতৃত্বের জন্য বাস্তব কাজ ও বিশ্বাসযোগ্য ইমেজ দুটোরই সমন্বয় জরুরি। রাজনীতিতে কি এখন ইমেজ বা ছবি শেষ কথা? 2024 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেকে তুলনা করেছিলেন কিংবদন্তি এলভিস প্রেসলির সাথে, আর 2026-এর এই মার্চে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম নিজেকে মেলালেন এক কুখ্যাত সিনেম্যাটিক সিরিয়াল কিলারের সাথে। এই অদ্ভুত তুলনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে।
2024 সালে ট্রাম্প একটি কোলাজ পোস্ট করে লিখেছিলেন, বহু বছর ধরে মানুষ বলছে এলভিস আর আমাকে নাকি একই রকম দেখতে। আপনারা কি মনে করেন? এটি ছিল একটি পপুলিস্ট ও ইতিবাচক ইমেজ তৈরির চেষ্টা। কিন্তু সম্প্রতি গ্যাভিন নিউসামের একটি পোস্ট সবাইকে চমকে দিয়েছে। তিনি নিজেকে আমেরিকার সাইকো সিনেমার কাল্পনিক চরিত্র প্যাট্রিক বেটম্যানের সাথে তুলনা করেছেন। প্রশ্ন উঠছে, একজন গভর্নর কেন নিজেকে একজন ধর্ষক ও নরখাদক চরিত্রের সাথে মেলাতে চাইবেন? সমালোচকদের মতে ট্রাম্পের এলভিস তুলনাটি ছিল তার স্বভাবজাত এবং অকৃত্রিম। অন্যদিকে নিউসামের এই প্রচেষ্টা অত্যন্ত কৃত্রিম এবং বিভ্রান্তিকর। ক্যালিফোর্নিয়া যখন অপরাধ এবং নানা সংকটে জর্জরিত, তখন গভর্নর সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ব্যস্ত। এমনকি FBI ডিরেক্টর কাশ প্যাটেল অপরাধের তথ্য বিকৃত করার জন্য নিউসামের অফিসকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। ট্রাম্পের টুইট বা পোস্টগুলো বিতর্কিত হলেও তা তার নিজস্ব ব্যক্তিত্বকে তুলে ধরে। কিন্তু নিউসামের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি জনবিচ্ছিন্ন হয়ে কেবল অনলাইন স্নোফ্লেক বা সমালোচকদের খোঁচাতে ব্যস্ত। একজন নেতা যখন জনসেবা ছেড়ে সিনেমার ভিলেনের ইমেজ ধারণ করে, তখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জনগণ কি একজন রিয়েল নেতা চায়, নাকি সোশ্যাল মিডিয়ায় ফেক পারসোনা? উত্তরটা সম্ভবত আগামী নির্বাচনেই পাওয়া যাবে। শিশুদের অনলাইন নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটাকে $375 মিলিয়ন জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি জুরি বোর্ড। অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের আনা এই মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগোরিদম শিশুদের যৌন শোষণের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মুনাফাকে নিরাপত্তার ঊর্ধ্বে স্থান দেওয়ার এই রায়টি বিশ্বজুড়ে টেক জায়ান্টদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার জন্য এক চরম ধাক্কা। শিশুদের অনলাইন সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া এবং মুনাফাকে নিরাপত্তার ঊর্ধ্বে স্থান দেওয়ার অভিযোগে টেক জায়ান্ট মেটাকে $375 মিলিয়ন জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি জুরি বোর্ড। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের আনা এই মামলায় অভিযোগ করা হয় যে ফেসবুক ও ইনস্টাগ্রাম বর্তমানে শিশু শিকারীদের বা চাইল্ড প্রিডেটরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মামলার সপক্ষে প্রমাণ জোগাড় করতে তদন্তকারীরা ছদ্মবেশে ফেসবুক ব্যবহার করেন এবং দেখতে পান যে সাইটটির অ্যালগরিদম শিশুদের যৌন শোষণমূলক ছবি ও বার্তার ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। রায় ঘোষণার পর রাউল তোরেজ বলেন, এটি সেই সব পরিবার ও শিশুদের বিজয় যারা মেটার অনৈতিক ব্যবসায়িক কৌশলের শিকার হয়েছে। মেটা জানতো তাদের পণ্য শিশুদের ক্ষতি করছে, কিন্তু তারা তাদের কর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করে জনগণের কাছে মিথ্যা বলছে। অন্যদিকে মেটার মুখপাত্র ক্রিস সগ্রো এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, তারা প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করছে এবং কিশোর কিশোরীদের সুরক্ষায় তাদের রেকর্ড যথেষ্ট শক্তিশালী। আইন বিশেষজ্ঞদের মতে 90-এর দশক থেকে টেক কোম্পানিগুলো যে আইনি সুরক্ষা ভোগ করে আসছিল, এই রায় তা ভেদ করার একটি বড় উদাহরণ। এটি প্রমাণ করে যে ব্যবসায়িক সিদ্ধান্তের কারণে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সম্ভব। আগামী মে মাসে এই মামলার পরবর্তী ধাপে আদালত নির্ধারণ করবে মেটার প্ল্যাটফর্ম ডিজাইনে কি কি পরিবর্তন আনা হতে পারে। নিউ মেক্সিকোর এই রায় বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের লড়াইয়ে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। মেয়র জোহরান মামদানি সিটি হলে প্রায় $20 লাখ করদাতার অর্থে ব্যয়ে একটি বিতর্কিত মাস এঙ্গেজমেন্ট শাখা গঠন করছেন। মূলত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসের সাংগঠনিক মডেলকে সরকারি কাঠামোয় রূপ দিতেই এই উদ্যোগ। তাসচা ভ্যান আইকেনের নেতৃত্বে এই দপ্তরে 14টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে বেতন ধরা হয়েছে 6 অঙ্কের ঘরে। সমালোচকরা বিষয়টিকে সরকারি অর্থে নিজস্ব রাজনৈতিক প্রচারণার একটি মাধ্যম হিসেবে দেখছেন, যা শহরের বর্তমান $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি সত্ত্বেও বাস্তবায়িত হচ্ছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কি সিটি হলকে তার রাজনৈতিক দলের সদর দপ্তরে পরিণত করছেন? মেয়রের নবগঠিত মেয়র্স অফিস অব ম্যাস এনগেজমেন্ট নিয়ে এখন এমনই গুরুতর প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছে সাধারণ মানুষের ট্যাক্সের প্রায় $20 লাখ খরচ করে নিজের রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য একদল অ্যাক্টিভিস্ট নিয়োগ দিচ্ছেন তিনি। প্রকাশিত তথ্যানুযায়ী মামদানি প্রশাসন 14টি নতুন পদের জন্য লোক খুঁজছে, যাদের কাজ হবে সমাজতান্ত্রিক ধাঁচে স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা। এই পদের বেতন শুনলে চোখ কপালে উঠবে, বার্ষিক প্রায় $1.5 লক্ষ। মজার ব্যাপার হলো এই পুরো প্রজেক্টের নেতৃত্বে থাকছেন তাসচা ভ্যান আউকেন, যিনি দীর্ঘদিনের ডিএসএ সদস্য এবং মামদানির নির্বাচনী প্রচারণার ফিল্ড ডিরেক্টর ছিলেন। বিরোধীদের দাবি এটি আসলে সরকারি খরচে মেয়রের পুনর্নির্বাচনের ভিত্তি তৈরির একটি অপকৌশল, যেখানে নিউ ইয়র্ক সিটি $5.4 বিলিয়ন বাজেট ঘাটতিতে ভুগছে এবং মেয়র ধনীদের ওপর কর বাড়ানোর দাবি জানাচ্ছেন। সেখানে নিজস্ব রাজনৈতিক কর্মীদের উচ্চ বেতনে চাকরি দেওয়াকে অনেকেই সোভিয়েত পলিট ব্যুরো স্টাইল বলে কটাক্ষ করছেন। এমনকি জরুরি অবস্থায় মেয়রের বদলে এই বড় ম্যানেজাররা ঘটনাস্থলে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন, যা প্রশাসনিক কাঠামোকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। সরকারি অর্থ কি জনসেবায় ব্যয় হবে নাকি বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে? ডেমোক্রেটিক কৌশলবিদদের মতে বিল ডি ব্লাজিওর আমলের বিতর্কিত প্রচার যন্ত্রকেও হার মানাতে পারে মামদানির এই নতুন পদক্ষেপ। সিটির ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ওয়াশিংটনে অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান শিশুদের কল্যাণ ও ডিজিটাল শিক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এই সফরে তিনি ফ্যামিলি কার্ড ও নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। বৈশ্বিক এই প্ল্যাটফর্মে ডাক্তার রহমানের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন নেতৃত্বের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব নেতাদের জীবনসঙ্গীদের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের এই সফরে ডাক্তার রহমান শিশুদের কল্যাণ এবং বাংলাদেশের উদ্ভাবনী উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেলানিয়া ট্রাম্প। বিশ্বের 40টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও প্রতিনিধিদের উপস্থিতিতে ডাক্তার জুবাইদা রহমান তার বক্তব্যে শিশুদের জন্য একটি নিরাপদ ও লালন পালনযোগ্য পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বাংলাদেশের ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড প্রোগ্রামের কথা, যা তৃণমূল পর্যায়ের পরিবারগুলোকে সুরক্ষা দিচ্ছে। একজন পেশাদার চিকিৎসক হিসেবে ডাক্তার রহমান শৈশব থেকেই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের যত্ন, শিক্ষা এবং মূল্যবোধের ওপর। এ সময় তিনি বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শহর ও গ্রামের বৈষম্য দূর করার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। শিক্ষার্থীদের ডিজিটাল টুলস ও আধুনিক পাঠ্যক্রমের আওতায় আনার সরকারি প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট প্রজন্ম গড়তে শিক্ষকদের প্রশিক্ষণ ও বৈশ্বিক অংশীদারিত্ব অপরিহার্য। নারী ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করে ডাক্তার জুবাইদা রহমান স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মেলনের সাইডলাইনে তিনি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী পরিদর্শন করেন। হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের আতিথেয়তায় সমাপনী অধিবেশনে যোগ দেওয়ার মাধ্যমে তার এই সফল সফর শেষ হয়। যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্ন এখন আরও ব্যয়বহুল। আগামী 8 এপ্রিল থেকে স্টুডেন্ট ভিজিট ও ওয়ার্ক সহ সব ধরনের ভিসার আবেদন ফি 6 থেকে 7% বাড়ছে। 6 মাসের স্ট্যান্ডার্ড ভিজিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে £135। তবে কিছুটা স্বস্তির খবর হলো শিশুদের ব্রিটিশ নাগরিকত্ব নিবন্ধনে ফি কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। বিস্তারিত জানুন প্রতিবেদনে।
বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন দুঃসংবাদ দিচ্ছে যুক্তরাজ্য। দেশটির সরকার সব ধরনের ভিসা এবং নাগরিকত্ব আবেদনের ফি বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে শিক্ষা, কর্মসংস্থান ও ভ্রমণ সব ক্ষেত্রেই খরচ বাড়ছে উল্লেখযোগ্য হারে। ইউকে হোম অফিসের ঘোষণা অনুযায়ী অধিকাংশ ভিসার ফি 6 থেকে 7% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে 6 মাস মেয়াদী স্ট্যান্ডার্ড ভিজিট ভিসার জন্য আবেদনকারীকে গুনতে হবে 135 পাউন্ড। দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রেও ব্যয় বেড়েছে কয়েক গুণ। 2 বছর মেয়াদী ভিসার ফি নির্ধারণ করা হয়েছে 506 পাউন্ড, আর 10 বছর মেয়াদী ভিসার জন্য খরচ হবে 1128 পাউন্ড। উচ্চশিক্ষার জন্য যারা যুক্তরাজ্যকে বেছে নিতে চান তাদের ওপরও পড়ছে বাড়তি চাপের বোঝা। স্টুডেন্ট ভিসার আবেদন ফি এখন 558 পাউন্ড, যা আগের চেয়ে 34 পাউন্ড বেশি। এমনকি বেসরকারি চিকিৎসা সেবা এবং একাডেমিক কাজের জন্য যারা স্বল্প মেয়াদে দেশটিতে যেতে চান তাদের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। দক্ষ কর্মী বা স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রেও ফির অঙ্কটি আর আগের মতো থাকছে না। স্পন্সরশিপ ভিসার মেয়াদ অনুযায়ী খরচ বেড়েছে 50 থেকে 99 পাউন্ড পর্যন্ত। তবে স্বাস্থ্য খাতের কর্মীদের জন্য এই বৃদ্ধির হার কিছুটা শিথিল রাখা হলেও ট্রানজিট ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ এর খরচ থেকেও রেহাই পাচ্ছেন না পর্যটকরা। বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর নিম্ন আয়ের কর্মী ও মেধাবী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর হলো শিশুদের ব্রিটিশ নাগরিক হিসেবে নিবন্ধনের ফি কমানো হয়েছে। সামগ্রিকভাবে যুক্তরাজ্যের এই নতুন ফি কাঠামো দেশটির অভিবাসন প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং করে তুলবে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।